নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে সড়কের উপর ধানের চারা রোপণ করে তীব্র প্রতিবাদ কংগ্রেসের। 37 নং সড়ক অবরোধ কংগ্রেসের। কবরস্থানে মাদক, সীমান্তে ফেন্সিডিল পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। কাছাড়ের ফুলের তোলে এনআই এর অভিযান। গ্রেফতার 6 মেইতি মহিলা ও শিশু হত্যাকাণ্ডে জড়িত এক মার যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ও দেশবিরোধী ভিডিও পোস্ট করে গ্রেফতার এক। শিলচরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান শতাধিক লোকের। ধনহরিতে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারপিট, জেসিবি দিয়ে ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। যানজটে নাকাল কাটলিছড়াবাসী। প্রশাসনিক নিষ্ক্রিয়তা ঘিরে বৃদ্ধি পাচ্ছে জনগণের ক্ষোভ। শ্রীভূমিতে জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে তীব্র প্রতিবাদ কংগ্রেসের। শ্রীভূমি শহরের মধ্য দিয়ে যাওয়া 37 নং জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। শুক্রবার শ্রীভূমি শহরের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাস্তায় ধানের চারা রোপণ করে ও মাটিতে লুটিয়ে পড়ে তীব্র প্রতিবাদ কংগ্রেসের। শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজের সম্মুখে এই প্রতিবাদ কার্যসূচি গড়ে তুলে কংগ্রেসের অভিযোগ, জাতীয় সড়ক মেরামতির নামে NHIDCL ব্যাপক দুর্নীতি সংঘটিত করেছে। মাত্র 10 মাস পূর্বে 6 কোটি টাকা ব্যয়ে মেরামতি করা রাস্তার বর্তমান ক্রমাগত খারাপ হচ্ছে। পুরো শহর জুড়ে স্থানে স্থানে রাস্তার মাঝখানে প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কের এই বেহাল অবস্থা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হচ্ছিল। পূর্বেও NHIDCL এর রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগী শহরবাসী ও ই-রিকশা চালকরা প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন। এবার সড়কের বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে ঝাঁপালো প্রধান বিরোধী দল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত নেতৃত্বে কংগ্রেস কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন চালাতে থাকেন। জেলা কংগ্রেস সভাপতি জানান, বর্তমান সরকার মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে তা বিপরীত। শ্রীভূমি শহরে ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পরও জনগণকে নানান সমস্যার মধ্যে দিয়ে পার হতে হচ্ছে। অতি সত্বর এই সড়ক সংস্কারের কাজ শুরু না হলে কংগ্রেস জনগণের স্বার্থে আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। রাস্তাঘাটের জন্য আজকে কিছুদিন যাবতই করিমগঞ্জ শহর এবং গ্রামেগঞ্জে যে রাস্তাঘাটের দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থাও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং সেই মন্ত্রী কি করেন, শুধু মুখে বলি আনান কিন্তু কাজের কাজ কিছু করেন না। সেই মন্ত্রীকে আমরা দেখতে চাই না, আমরা কাজের মানুষ দেখতে চাই। তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং 26-এ কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসের আরো শক্তিশালী করুন। আজকে দেখুন দুর্গা পূজা এসেছে। দুর্গা পূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিরাট বিপদে পড়বে। তাই আমি বলছি, এই মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি। তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির কোন নেতা থাকার যোগ্য নয়। আজকে করিমগঞ্জ শহরের অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা, এক একটি নয়, মেইন রাস্তা থেকে প্রত্যেকটি রাস্তার দুরবস্থা, তাই জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি। সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে। জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বে আমরা আন্দোলন এসেছি। তার মুখ্য কারণ হচ্ছে, এখন আর মাত্র 28 দিন বাকি আমাদের এখানে গণেশ চতুর্থী। করিমগঞ্জে প্রায় 12 থেকে 15টি বড় বড় গণেশ চতুর্থী হয়। তার পরেই বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আছে, বিশ্বকর্মা পূজা আছে। এই উৎসবের মৌসুম কোটি টাকা স্যাংশন হচ্ছে, কোটি টাকা NHA স্যাংশন হচ্ছে, কিন্তু টাকাগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে? এই টাকাগুলো কারা খাচ্ছে? জবাব দিতে হবে। আজকে হিমন্ত সরকারের আমলে, মোদী সরকারের আমলে বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু করিমগঞ্জে দেখা যাচ্ছে শুধু খাওয়া হচ্ছে। দুর্নীতি, এবার দুর্নীতি। এই টাকাগুলো খাচ্ছে কে এবং জনগণের কাজ হচ্ছে না। আন্দোলন করার পরেই দেখা যাচ্ছে এক গাড়ি সেন্টি বা এক গাড়ি মাটি এনে ছেপ দিয়ে লেপ দেওয়া হচ্ছে।
আর সিংহভাগ 99% টাকা উদা হয়ে যাচ্ছে। কারা এই দালাল, কাদের মদতে এই চক্রান্ত চলছে? আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং শাসক দলের নেতাদের কাছে আমরা জানতে চাই যে কারা এই টাকা খাচ্ছে। আজকে দেখলাম একজন প্রাক্তন সভাপতির নামে নাকি ফলক উন্মোচন হয়েছে 50 লক্ষ টাকা দামের। আজকে সরকারি ফলকে কোন প্রাক্তন জেলা সভাপতির নাম কিভাবে আসে? এইসব জিনিস দেখতে হবে। করিমগঞ্জে কারা সিন্ডিকেট কাজ করছে, কারা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টাকা খাচ্ছে, কারা অফিসারদেরকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, কারা কন্ট্রাক্টরদের টাকা নিচ্ছে, কাদের বলে রাস্তার কাজ হচ্ছে না, এসব ভাবতে হবে। করিমগঞ্জ শহর আমার শহর। কিছুদিন পূর্বে করিমগঞ্জ শহরের নাম বদলে করে শ্রীভূমি শহর করা হয়েছিল। আমরা খুশি হয়েছিলাম যে শ্রীভূমি মানে সুন্দরভূমি। সুন্দরভূমি এটাকে যদি সুন্দরভূমি বলে তাহলে বান্দরভূমি কাকে বলবো? আমার দিকটা লাগে বিজেপি নেতাদের যে এইভাবে করাপশন হচ্ছে, কিন্তু সবাই মুখ চুপ করে বসে আছে। আমি সব বিজেপিকে বলবো না, কিছু কিছু বিজেপির ভাইরা আমাদের বলছে যে আমাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা বাধ্য তোমরা কথা বলো। আমরা কথা বলতে বলতে মেমোরান্ডাম দিতে বাধ্য হয়ে আজকে রাস্তায় বসে বললাম, আপনাদের যদি লজ্জাটুকু থাকে, আপনাদের যদি সামান্য চরিত্রবোধটুকু থাকে যে করিমগঞ্জের মা বোনেরা যে শহর অঞ্চলে আপনারা 90% ভোট পেয়ে থাকেন, এই শহরের অবস্থা আপনারা এত বাজে, আপনারা ঠিক করুন, না হলে আমরা অধিদপ্তর আন্দোলন করবো। কবরস্থানে মাদক, সীমান্তে ফেন্সিডিল পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। শ্রীভূমিতে নেশা কারবারিদের নজর এবার কবরস্থানের উপর। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 6 নম্বর জাতীয় সড়কের মোবারকপুর অঞ্চলের এক কবরস্থানে। সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। কুকুরের সাহায্যে কবরস্থানের ভেতরে খুঁজে বের করা হয় এই বিপুল পরিমাণ ফেন্সিডিল। কবরস্থানটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 400 মিটার দূরে। প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে কবরস্থানকে আড়াল হিসেবে ব্যবহার করেই মাদক পাচারের ছক কষেছিল চক্রটি। উদ্ধার হওয়া ফেন্সিডিল বাংলাদেশি পাচারের জন্য জড়ো করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বিএসএফের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় খবর দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত কারা বা কে কবরস্থানে ফেন্সিডিলগুলি লুকিয়ে রেখেছিল সেটি স্পষ্ট নয়। তদন্তের পরই আসল তথ্য উঠে আসবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। ঘটনা তো আমরা তো জুম্মার নমাজ পড়িয়া বারণের পরে দেখছি, মানে এইখানে জঙ্গল কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে। খেয়ে করলো খেয়ে নাই, তা তো কোনো ধরা পড়ছে। আমরা গ্রামবাসীর দাবি হইল গিয়া এরারে দরিয়া উপযুক্ত শাস্তি দেব। একটা হইল গিয়ে এটা হইল কবরস্থান, একদম সাফ সুন্দর জায়গা, অর্থাৎ গিয়ে এইরকম কাজ করা। আর কিছু মানুষ আছে তো আন্দু খেওরের গড় দুশ্মনে মিঠাইতো করে নিয়ে মালও রাখি দে, রাখিয়া চাই দৌড়াইতো। ইলা অসভ্য খাম আমরা গ্রামও চলে। তো প্রশাসনের কাছে আবদার হইল গিয়ে ওটাও মানে ওইগুলো অবৈধ কাম টোটাল বন্ধ হইতো, আর বালা মানুষ যাতে কোনো দুঃখ পায় না। আর যারা এইরকম কাম করছে এরা উপযুক্ত শাস্তি দেব। এলংজুরি এটা তো অনুমান নাই, আমরা তো দূরই খাড়াই। বর্ডার সিকিউরিটি ফোর্স আর করিমগঞ্জ থানা। ওটা কোন জায়গা? এলংজুরি কবরস্থান। কাছাড়ের ফুলের তোলে এনআইএর অভিযানে গ্রেফতার মণিপুরের জিরিবামের 6 মেইতি শিশু ও মহিলা হত্যাকাণ্ডে জড়িত এক মার যুবক। ধৃতের নাম থাংলিন ল্যান মার। ঘর কাছাড়ের লক্ষ্মীপুর দিলখুশ জিপির ময়নাথল পুঞ্জি। গত বছর মণিপুরের গোষ্ঠী সংঘর্ষের সময় পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম জেলা থেকে 6 জন মেইতি শিশু ও মহিলাকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা। অপহরণের কিছুদিন পর বরাক নদী থেকে উদ্ধার হয় অপহৃতদের মৃতদেহ। এই ঘটনার পর অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মণিপুরের জিরিবাম জেলায়। মেইতেইরা এই ঘটনার জন্য দায়ী করেছিল কুকি উগ্রপন্থী গোষ্ঠীকে। ভয়াবহ এই ঘটনার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনআইকে। ইতিমধ্যে এনআইএ এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়, সাথে অব্যাহত রয়েছে এনআইএর তদন্ত। শুক্রবার এই ঘটনায় জড়িত কাছাড়ের এক মার সম্প্রদায়ের যুবককে কাছাড়ের লক্ষ্মীপুর ফুলের তোল থেকে গ্রেফতার করে এনআইএর একটি দল। কাছাড় পুলিশের সহযোগে এনআইএর দলটি বরাক নদীর ফেরিঘাট থেকে পেশায় নৌকা চালক মার নামের যুবককে গ্রেফতার করে। যুবকটিকে গ্রেফতার করে প্রথমে এনআইএর দল মার যুবকটিকে লক্ষ্মীপুর থানায় নিয়ে যায়। লক্ষ্মীপুর থানায় ধৃতকে কিছু সময় জিজ্ঞাসাবাদ চালানোর পর মণিপুরের জিরিবামে ধৃত মার যুবককে নিয়ে যায় এনআইএ দল। অন্যদিকে মার যুবকটির পরিবারের দাবি,
6 মেতে শিশু ও মহিলা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত নয়। অপহরণকারীরা অপহরণের সময় তার যন্ত্রচালিত নৌকাটি জোর জবরদস্তি নিয়ে যায়। প্রাণের ভয়ে সে অপহরণকারীদের নৌকা দিয়ে পারাপার করেছিল বলে জানায় এনআইএ এর হাতে ধৃত মারের পরিবার। Ayanani moinat hol tapi o passenger loya gad gelos dorise manuna ni soy khani bu hataise noka dia kun loya kun dige hataise ibu to amar jane na bada dia to hoibo to ibu lagia tarao au di ba ibu monam sana au di lo kun dige au di boจะกินเนี่ยนะไปใจกูเขาไม่บ้านหลักประตูคุณดิเกียเอาดิโบอิตาลกีเอ็มเนี่ยก็ดิเกียถาเกะตระเดียโตยอฐานะเดียโตอาบาร์ดาคิบก็อิสโตอีดาคิบาร์กูตระเอาบาร์ไปเสียกูไอเสียอาลีกูอายาฟลาโตกัดดิเกียตัวริเสียคุณตาอาร์ตกกอริสนาตระขาลีกูไอเสียกูดิเกียएकदम ठाक बना तरा आवरी बार को एकदम मोने सना तरा गिरदार दियो लीडर हो या ना ने आवरी बार को मोने सना काला की दो दिए ने था क्या खाना मानुजा सुते मानुजा आरो हमार गोदा के बार जाति बो कइके সামাজিক মাধ্যমে বিতর্কিত ও দেশবিরোধী ভিডিও পোস্ট করে হাইলাকান্দিতে গ্রেফতার এক যুবক। আরাকানের যে অবস্থা, কাশ্মীরের যে অবস্থা, এই অবস্থা জিহাদ ছাড়া কখনোই সমাধান হবে না। আমরা সবাই জিহাদ চাই, আমরা সবাই জিহাদ চাই। হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে আতিকুর লস্কর নামের ওই যুবককে। ধৃত যুবকের বাড়ি হাইলাকান্দির বরবন্দ গ্রামে। তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেশবিরোধী এবং উগ্রপন্থার সমর্থনে একাধিক ভিডিও আপলোড করেছিল। সম্প্রতি কাশ্মীরে জেহাদের আহ্বান জানিয়ে একটি ভিডিও আপলোড করে সে। বর্তমানে হাইলাকান্দি পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যানজটে নাকাল কাটলিছড়াবাসী, বাজার দিনে নরক যন্ত্রণা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ঘিরে ক্ষোভের সঞ্চার, নির্দিষ্ট পার্কিং জোন না থাকায় সমস্যা চরমে। প্রতিদিনের সকালেও ব্যস্ত হয়ে ওঠে হাইলাকান্দির কাটলিছড়া মার্কেট, কিন্তু এই ব্যস্ততাই এখন এলাকার মানুষের কাছে হয়ে উঠছে যন্ত্রণার কারণ। বাজার এলাকার অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং প্রশাসনের উদাসীনতার জেরে চরম যানজটে নাকাল হতে হচ্ছে পথচারী থেকে গাড়ি চালক সকলকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাত্রীবাহী গাড়িগুলোর জন্য নির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় মূল সড়কের ধারে যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয় অটো রিক্সা, ই রিক্সা, ট্রেকার সহ বিভিন্ন ধরনের যানবাহন। এর ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার এলাকার রাস্তায় গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। তবে শুধু গাড়ি পার্কিং নয়, সমস্যা আরও ঘনীভূত হয় ফুটপাত দখলের কারণে। অনেক দোকানদার ও ব্যবসায়ী নিজেদের পসরা রাস্তার উপরেই সাজিয়ে বসে পড়েন। বিশেষ করে বুধবারের সাপ্তাহিক হাটে চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়ক জুড়ে বসে পড়ে অস্থায়ী বাজার, ফলে গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। বছরের পর বছর ধরে সমস্যার কথা প্রশাসনকে জানালেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ জনগণ। অনেকের অভিযোগ, যানজটের কারণে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী ও কর্মজীবী মানুষের চরম দুর্ভোগে পড়াতে হয়। তারা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই দুরবস্থা থেকে মুক্তি নেই। প্রতিটি বাজার দিন যেন তাদের কাছে এক একটা বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার বিষয়, জনদুর্ভোগের এই চিত্রের পরেও কর্তৃপক্ষ কি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, নাকি কাটলিছড়াবাসীকে এভাবেই নিত্যদিন যানজটে জর্জরিত হতে হবে। এটা তো আমরা এখন ভুক্তভোগী হইতে হইতে আমরা কন্যা নেই যে খাইতে খাইতে সামনে দেখুন না, আমার না তো বাড়ির খাওয়া আছে, এখানে আমাদের বহুত প্রবলেম হর, আর কোনো ব্যবস্থা লওয়ার না, কেউ কোনো দিন ব্যবস্থা লওয়ার না, আর প্রশাসনও যে কিতা করে কিচ্ছু বুঝিয়ার না। আমরা যে আজকে তো একটু কম্পারেটিভলি একটু কম আছে, কিন্তু বুধবারে যদি দেখুন বা অন্য দিন যদি দেখা যায়, মানে মানুষ কোনো সামনে পুরা স্কুল আছে, বাচ্চারা কোন একদিন শুনবা কোন খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাচ্চারা
প্রাণনাশের পর্যন্ত হুমকি হইয়া দাঁড়াইব। এটা অবৈধ পার্কিং তো সিস্টেম আমরা প্রশাসনের ব্যবস্থা নেন না, তো অবৈধ পার্কিং নাই, জায়গা নেই, প্লাস কনজাস্টেড। আপনারা দেখেন ফুটপাতের উপরে অনেক গাড়ি রাখা, বাইক রাখা, এগুলো দিলে মানুষ কোন দিকে চলাচল করবে? খুব বেশি যানজটের সমস্যা কাটলি চলার আমাদের জন্য। এগুলো অতি সত্বর ঠিক হওয়া, এটাই আমাদের দাবি। এগুলো প্রশাসন যাতে কিছু ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবি প্রশাসনের কাছ থেকে। ধনহরি দ্বিতীয় খণ্ডে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারধর, জেসিবি দিয়ে ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। কাছাড় জেলার ধনহরি দ্বিতীয় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে, এমনকি জেসিবি মেশিন এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে। অভিযোগকারী আবুল হোসেন বড়ভূইয়ার পুত্র ইমরান হোসেন বড়ভূইয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত শওকত আলী বড়ভূইয়ার নামে রেকর্ডভুক্ত। শুক্রবার সকালে হঠাৎ করে ফারুক হোসেন বড়ভূইয়া, বক্তার হোসেন বড়ভূইয়া ও আক্তার হোসেন বড়ভূইয়া সহ কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সাংবাদিক সম্মেলনে তারা জানান, বর্তমানে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় তারা অসমের মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে ধনহরি দ্বিতীয় খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। তো আমরা কিচ্ছু জানি না, আমরা তো গড় তাই না, অসুস্থ গড় আমরা গড় একটা দেখি তারা নিয়ে জিসিপি লাগাই দিছে। জিসিপি লাগাই আমরা যখন সীমানার ফুটি আসলো উঠাইতরা আমার মেয়ে গেছে ভিডিও করার যাওয়ার বাদে তারা হন্তাকে মেয়ে খেদাইয়া ফাঁকি ফারুক হোসেনে খেদাইয়া লইয়া আইছে আমার মেয়েরে আনিয়া কোনো আমার মেয়েরে মারে। আমি দৌড়াত লাগছি, আমার মারছে, মারিয়া কানুন ছিঁড়ে লেগছে, কানুন ছিড়িয়া আমরা ওলা হেনস্থা করছে। আমরা তো আর কার কাছে বিচার চাই, প্রশাসনের কাছে সব তো আমরা ন্যায় বিচার চাই। যে নাইজু হেও দোকান করলো আইয়া এলএনটি লাগাইয়া আমরা গরু ফারুক হোসেন বড়ভূইয়া আমরা এলএনটি লাগাইয়া সবটা কুতিয়া গরুর বাঙ্গিলা রাইয়ানো যত জিনিস আসলো সবটা গাছপালা যত আসলো সব হে ভাঙ্গিছে, ভাঙ্গিয়া সব নিয়ে ফেলাইছে। তখন হে খাতুড়ি দিছে নিয়া গরু একবার হারাইয়া তাই তো আর উঠিতে পারতা না, আমার স্বামী অসুস্থ তাই উঠিতে পারতা না, হে আমার ফেলাইয়া মারিয়া গর্দনার দেখাইয়া আমার চাও না সব খোলা মারিয়া উড়িয়া তো ইয়ার তো হয়ে গেল কি গিয়াও না খাতার কাম করার তার এখন জায়গা লাগে দিনা হে ইয়া করে একলা হামাইছে আর তার করে আরো আসলা তার জামাই নাম চিনি না। ইমরান হোসেন বড়ভূইয়া, আমার বাবার নাম আবুল হোসেন বড়ভূইয়া। আমরা ধনহরি দ্বিতীয় খণ্ড থাকি। আর আজকের যে ঘটনা হয়েছে এটা জমিন রিলেটেড ইস্যু হয়েছে। তো আমরা যে জায়গাটা আছি এটা আমরা দাদার সম্পত্তি। আমার বাবা এখানে 2008 থেকে আমরা এখানে আছি আর। তো দাদুর নাম শওকত আলী বড়ভূইয়া। তো আজকে কেটা হয়েছে আমার বাবার চাচার ভাই ফারুক হোসেন বড়ভূইয়া আর তার ছোট ভাই বক্তার হোসেন বড়ভূইয়া আর আখতার হোসেন বড়ভূইয়া, তার বাবার নাম সমজিদ আলী বড়ভূইয়া। তো তারা আজকে আইসন হঠাৎ করে আইয়া জেসিবি লাগাইয়া আমরা এখানে মানে সীমানার খুঁটি যেটা আছে খুঁটি মারা আসলো, প্রায় 4-5 বছর তাই খুঁটি মারাই কেন তাই নিয়ে নিজের হাতে মারা আসলো, ওটাই মানে বাঙ্গাত লাগে। তো আমার বোন যেটা আছে আমরা তো নিরীহ মানুষ হিসাবে তাই কেটা হচ্ছে আগলা জাস্ট ভিডিওটা করার লাগলো। তো তাই খাদাইয়া লই আইসন ফারুক হোসেন বড়ভূইয়া, আমার বড় ভাইয়া মাইসন নিশ্চয় বক্তার হোসেন বড়ভূইয়া আইসন আইয়া এখানে আমার বোনটা মারছেন। তারপরে আমার মারে ভাইয়া এখানে মারেও মারছেন, মা গেছিল আমার বোনটা বাঁচানি তানেও দরিয়া মারছেন। তারপরে খানি দিয়ে এদিকে রক্ত করিয়া তার মুখের দিকে পুরা ফুলে গেছেন, এটার ভিডিও এভিডেন্স আছে। আর তারপরে জেসিবি লাগাইয়া তারা এখানে তারা মানে আমরা জমিনটা মানে দখল করতাম, ওটা জুড়ে জেসিবি দিয়ে সীমানার খুঁটি ভাঙ্গিয়া তারা এদিকে আমার ঘরের এই যে ওয়াল যেটা আছে ওয়ালের একদম কিনার পর্যন্ত মানে জেসিবি দিয়ে এদিক থেকে যত আমরা গাছপালা আছে যা কিছু আসলো ইয়েরও এখানে ঘর একটাও বানাই আসলো, এটা সব ভাঙ্গিয়া গেছে, বাঁশ বেদি ঘর মানে বানাই আসলো। তো এটা সব ভাঙ্গিয়া নিয়েছি, মানে জমিনটা আত্মসাৎ হতো। আমরা এখন প্রশাসনের কাছে বিচার চাই। আমরা ওসি স্যার আইসন আবার করে আমরা স্টেটমেন্ট দিছি, তারপরে আমরা এখন এফআইআর করা যে শুনাইতো না। আর আমরা
মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিসি সাহেব এবং আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা নিরীহ মানুষ আমরা প্রশাসনিকভাবে আমরা জোট আছি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা
নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন স্তরের শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন শুক্রবার শিলচর ইটখোলাস্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সভায়। বিভিন্ন স্তরের শতাধিক পুরুষ ও মহিলা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে এদিন দলীয় উত্তরীয় পরিয়ে নবাগতদের বিজেপি দলে স্বাগত জানানো হয়। বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মণিপুরী সম্প্রদায়ের সহসভাপতি, অবসরপ্রাপ্ত 3 জন সেনা জওয়ান ও 2 জন স্কুল কর্মী সহ শতাধিক মানুষের বিজেপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী জেলা বিজেপির কর্মকর্তারা। যোগদান অনুষ্ঠানে সুব্রত দাস, প্রতাপ সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরও উন্নতি করার জন্য কয়েকদিনের মধ্যে দেখেছেন জিসি কলেজকে ইউনিভার্সিটি দরজা দেওয়া হয়েছে। এইভাবে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে, এই সরকারের কার্যকালে আমরা দেখেছি মানুষ যেভাবে বিজেপির দিকে এগিয়েছে তার প্রমাণ এখনও পেয়েছেন, বিগত দিনে পেয়েছেন। এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে কাছাড় জেলায় 15টা ব্লকের মধ্যে 14টা ব্লক ভারতীয় জনতা পার্টি দখল করেছে, একটা ব্লক নির্দলরা করেছে, কংগ্রেস এখানে 0 পেয়েছে। আর পঞ্চায়েত গঠনে ভারতীয় জনতা পার্টি 140-এর উপরে পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি 119টা আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দখল করেছে। এখানে প্রমাণ হয় যে কাছাড় জেলায় বর্তমান কংগ্রেস মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে। আর এই কংগ্রেসের কয়েক নেতা, এক নেতা আমি দেখেছি গতকালকে ব্লক হেরে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আমি দেখেছি যে এই ব্লক গঠনে ওনারা চেষ্টা করেছিলেন, ওনাদের নিজের যে 2 জন ছিল আপনার মেম্বার ছিল, আঞ্চলিক মেম্বার, ওনাদেরকে বিশ্বাস করতে পারেননি। প্রথমে ওনাদেরকে কালি দেওয়া হয়েছিল, ওনারা কালি লাগিয়ে ভোট দিয়েছেন, আমরা বাতিল করা হয়েছে। সেকেন্ড টাইম আবার ওনারা কলম দিয়ে লিখে দাগ দিয়ে ওনারা ভোট দিয়েছেন। ওনারা কংগ্রেস ওনাদের কর্মকর্তার বিশ্বাস নেই, এটা প্রমাণ হলো বাঁশকান্দি ব্লকে। ভোট নিয়ম অনুযায়ী যারা সেক্রেসি যেটা আছে, যেটা কোনোদিন প্রকাশ হতে নেই, ভোট আমরা ভিতরে দিই, অন্ধকার করে দিই। ভোট যদি প্রকাশ হয়ে যায়, যেটা সেক্রেসি জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা একটা বিরাট অপরাধ করেছেন। সেই অপরাধের জন্য 2 জন মেম্বারের ভোট বাতিল হয়েছে। আমরা ব্লক গঠন করেছি। আগামীতে দেখবেন কাছাড় জেলায় কংগ্রেসের অবস্থা ধরাশায়ী হবে। শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলকে অবস্বীকৃতি দেওয়ার আইনি হুমকির বিরুদ্ধে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভার্থীদের উদ্বেগ। বরাক উপত্যকার অন্যতম সম্মানিত ও সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুল শিলচরের ভবিষ্যৎ বর্তমানে চরম সংকটে। স্কুলের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী সপ্রতীক দে, লিপিকা ধর ও মধু চান্ডা সরকার গুয়াহাটি হাইকোর্টে WPC 5862/2023 একটি রিট পিটিশন দায়ের করেছেন। ওই পিটিশনে তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্মিত জমির ভাগ বাটোয়ারা ও উত্তরাধিকার সংক্রান্ত দাবি জানিয়ে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ কর্তৃক স্কুলের স্বীকৃতি বাতিলের অনুরোধ করেছেন।
আদালতকে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ ও সেবাকে স্কুলের সব স্বীকৃতি প্রত্যাহার করে স্কুলটি বন্ধ করে জমি খালি করে দিতে নির্দেশ দিতে। এই পদক্ষেপটি আসে যখন আগে একই আবেদনকারীদের অনুরোধে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধিভুক্ত সংলগ্ন হেমাঙ্গিনী দে মেমোরিয়াল জুনিয়র সায়েন্স কলেজ বন্ধ হয়ে গেছে। অভিভাবক ও অন্যান্যরা আশঙ্কা করছেন এটি হয়তো বৃহত্তর এক প্রচেষ্টা, বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার, যার মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে। এই বিদ্যালয় শুধু একটি ভবন নয়, শিক্ষার্থীদের জীবনের দিশা ও সমাজের শিক্ষাগত আকাঙ্ক্ষার প্রতীক। এই উত্তরাধিকার লোভের কারণে শেষ হতে দেওয়া যায় না। ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষককে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা আমেরিকা থেকে এসেছেন তারা বলছেন স্কুল চালু থাকবে, কিন্তু এই আবেদন তো অন্য কথা বলছে। 30/7/2025 গার্ডিয়ান ফোরামের জরুরি সভায় উদ্বিগ্ন এক অভিভাবক বলেন, 1982 সালে প্রয়াত ইন্দুভূষণ দের প্রতিষ্ঠিত সাউথ পয়েন্ট হাই স্কুল বরাক উপত্যকার হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছে। একাধিক প্রজন্মের পরিবারের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান, বিশেষ করে এর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চতর মানের শিক্ষার জন্য। স্টেক হোল্ডারদের অভিযোগ, আবেদনকারীরা প্রতিষ্ঠাতার মহান স্বপ্নের রক্ষা না করে স্কুলকে অবস্বীকৃতি ও জমি পুনর্দখলের জন্য আইনি পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করছেন। তাদের মতে এই আইনগত প্রক্রিয়াটি ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের অধিকারকে উপেক্ষা করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অভিভাবক, প্রাক্তনী ও সমাজকর্মীদের এক বড় অংশ এই উদ্যোগের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক পথে প্রতিরোধ করার শপথ নিয়েছেন। জনস্বার্থে আবেদন প্রক্রিয়াধীন এবং সচেতন নাগরিকদের সজাগ ও অংশগ্রহণে অনুরোধ জানানো হচ্ছে। এটি শিলচর ও বরাক উপত্যকার জন্য এক সংকটময় মুহূর্ত। এখানে অফিসের গেট সব সময় খোলা থাকে, যে কোনো গার্জিয়ান যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জিয়ানদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছে, স্কুল তো কারো প্রপার্টি না, ট্রাস্টের আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। ব্যাপার আমি কোর্টের পারমিশন ছাড়া মিডিয়াতে দিতে পারবো না, কোর্টের অর্ডার আছে তো এই জন্য তো ওরা ঢুকছে না, মানে আছে না, কোর্ট সমঝে দিয়ে গেছে। ওরা তো পেপার আমাদেরকে দেখিয়েছে, যেটা যে পেপার দেখিয়েছে ওটা যদি কোর্টের পেপার হয়, ওইটা কোর্টে আমি এই সম্বন্ধে কিছু বুঝেছি। ওটা কোথাকার হাইকোর্টের পেপার নাকি? হাইকোর্টের পেপার। হ্যাঁ, ওইটা যখন নীলুৎপল দে চলে যায়, নীলুৎপল দে ম্যানেজিং ডিরেক্টর ছিল, নীলুৎপল দে যখন ও রিজাইন দিয়ে চলে যায়, স্কুলটা একটা আনঅথরাইজলি চলছিল। এই জন্য আমরা আনঅথরাইজলি নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন চললেও গভর্নমেন্টের পারমিশন লাগে, তো কিভাবে ওইটা চলছে এই জন্য আমরা হাইকোর্টে গেছি, নীলুৎপল দের এগেইনস্টে কেস করেছি। তুমি কিভাবে স্কুল চালাচ্ছ এই পারমিশন? আচ্ছা, রিপিট শেষ হয়ে গেছে তো ওইটা কোর্ট যেটা আমাদের এটা তো ট্রাস্টের সম্পত্তি, যেটা আরে ট্রাস্টের সম্পত্তি সম্বন্ধে আমরা জানি না। যাদের কেউ যদি ট্রাস্টের সম্পত্তি থাকে ওরা কোর্টে যেতে পারে, সম্পত্তির কোর্ট এসে সমঝে দিয়ে যাওয়ার পরে আপনিও ডিমান্ড করতে পারেন ওটা আমার সম্পত্তি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।